নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তোমাদের শেষ কবিতা হান্টিং স্নেক কবিতাটি আজকে আলোকপাত করব। লাইন বাই লাইন এক্সপ্লেন করব, ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মিনিং বলবো। তার সঙ্গে এই কবিতা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলিও আমি তোমাদের দেখাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য। তাহলে আমরা এই হান্টিং স্নেক কথা অর্থ হচ্ছে শিকারী সাপ। এই হান্টিং স্নেক কথা অর্থ হচ্ছে শিকারী সাপ। হান্টিং মানে শিকারী, স্নেক কথা অর্থ হচ্ছে সাপ। এই কবিতাটি আলোকপাত করার আগে এই কবিতার যে কবি জুডিথ রাইট তাকে নিয়ে একটু আমরা আলোকপাত করে নিচ্ছি। জুডিথ রাইট জন্মগ্রহণ করেন 1915 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার আর্মেরিল নামক জায়গাতে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার একজন কবি এবং একজন পরিবেশবিদ। তার শৈশবকাল খুব বেশি সুমধুর ছিল না, কেননা তার মা তাকে খুব কম বয়সেই, ছোট বয়সেই রেখে চলে যান, অর্থাৎ তিনি মারা যান। তারপর তিনি মানুষ হন তার কাকিমার কাছে। এবার তার শিক্ষা জীবন শুরু হয় নিউ ইংল্যান্ড গার্লস স্কুলে। তার উচ্চশিক্ষা তার শেষ হয় সিডনি বিশ্ববিদ্যালয়ে। এবার তার বিখ্যাত কয়েকটি কাজ অর্থাৎ গ্রন্থ এখানে উল্লেখ করা রয়েছে। সেগুলির নাম হচ্ছে, যেমন দ্য মোস্ট নোটেবল দেওয়া আছে এখানে, দ্য সবচেয়ে বিখ্যাত বা উল্লেখযোগ্য কাজ, দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে, এগুলো ছিল তার বিখ্যাত গ্রন্থ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জুডিথ রাইট বিষয়ে দু চারটি কথা শুনলে এবং জানতে পারলে। এখন আমরা এই আলোচনা বাদে আমরা যে মূল যে আলোচনা কবিতা, সেই কবিতা আমরা আলোকপাত করব। তাহলে চলো আমরা সবাই সেই কবিতা ফিরে যাচ্ছি, যেটা আমাদের মূল আলোচনা বিষয়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলছে। সান ওয়ার্মড মানে সূর্যের আলোতে, ইন দ্য লেট সিজনস গ্রেস। লেট কথা হচ্ছে দেরিতে আসা বা বিলম্বিত হওয়া, সিজন কথার অর্থ হচ্ছে ঋতু, আর গ্রেস মানে ঝলক বা লাবণ্য। আন্ডার কথা অর্থ হচ্ছে নিচে, দ্য অটামস কথা অর্থ হচ্ছে শরৎকালের, জেন্টলেস মানে শান্ত, স্কাই মানে আকাশ। অর্থাৎ দুটি লাইনের একত্রিতকরণ যদি মানে করি তাহলে আমরা কি পাচ্ছি, শরৎকালের শান্ত আকাশের নিচে। দেখো, দ্য অটামস মানে শরৎকালের, জেন্টলেস শান্ত, স্কাই আকাশের, আন্ডার নিচে। তা দ্য অটামস জেন্টলেস স্কাই আন্ডার, তা শরৎকালের শান্ত আকাশের নিচে। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজন গ্রেস, পরন্ত অর্থাৎ শেষে শরৎকালের শান্ত আকাশ, অর্থাৎ শরৎকালের শেষে যে শান্ত আকাশ থাকে, সেই আকাশের নিচে কি হচ্ছিল, রোদ চলছিল, সেই রোদের ঝলক দেখা যাচ্ছিল। সেই ঝলকের মধ্য দিয়ে উই ওয়াক আমরা হাঁটছিলাম। উই মানে আমরা, অর্থাৎ কবি এবং তার বন্ধু হাঁটছিল। অ্যান্ড এবং ফ্রোজ থেমে গেল, হাফ থ্রো এ পেস তাদের অর্ধ চলার পথে। দ্য গ্রেট বিশাল বড়, ব্ল্যাক কালো রঙের, স্নেক সাপ, ওয়েন্ট চলে গেল, রিলিং বাই একে ব্যাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই 4 লাইন থেকে কী প্রশ্ন হতে পারে? এখানে প্রশ্ন হতে পারে যে কোন ঋতুর কথা বলা হয়েছে, অটামস। প্রশ্ন হতে আকাশটা কেমন ছিল, জেন্টলেস। তারা কোথা দিয়ে যাচ্ছিল, আকাশে নিচ দিয়ে, আন্ডার। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন হতে সাপটি কেমন ছিল, দ্য গ্রেট বড় ছিল। সাপের রং কেমন ছিল, ব্ল্যাক কালো ছিল। তারপরে কি প্রশ্ন আসতে পারে, সাপটি কিভাবে যাচ্ছিল, রিলিং বাই অর্থাৎ এঁকে বেঁকে সাপ যেমনভাবে চলে। হেড ডাউন মাথা তার নিচে, হেড মানে মাথা, ডাউন মানে নিচে। টাং জিহ্বা ফ্লিকারিং লক করছিল, অন দ্য ট্রেল যখন সে রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিল। সে অর্থাৎ সাপটি কোয়েস্টেড খোঁজ করছিল, থ্রো মধ্যে, দ্য পার্টিং গ্রাস যে ঘাসের মধ্য দিয়ে চলতে চলে রাস্তা তৈরি হয়, সেই রাস্তার মধ্যে। সান গ্লেস সূর্যের ঝলক, হিস কার্ভেস তার খাজের, অফ ডায়মন্ড হীরের মতো দেখাচ্ছিল, স্কেল আশ অর্থাৎ সাপের মধ্যে যে খাস রয়েছে, সেই খাজের যে আঁশ রয়েছে, সেই আঁশের মধ্যে সূর্যের আলো যখন এসে পড়ছে তখন সেগুলিকে হীরের মতো মনে হচ্ছে, অর্থাৎ ডায়মন্ডের মতো মনে হচ্ছে।
অ্যান্ড এবং উই উই মানে আমরা লস্ট ব্রেথ যেন শ্বাসরুদ্ধ হলাম, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে গেল, শ্বাস নিতে পারছিলাম না, কেননা টু সি দেখে হিম তাকে অর্থাৎ সাপটিকে পাশ যখন সে পাশ কাটিয়ে চলে গেল। এবার চলো বন্ধুরা তারপরে কি বলছে দেখো, হোয়াট কোন, ট্র্যাক পথে, কি পথে বা কোন পথে, হি ফলোড সে যাচ্ছে বা যাবে বা যাচ্ছিল, হোয়াট কি, স্মল ছোট ছোট, ফুড খাবারগুলি, ফ্লেড পালাচ্ছিল লিভিং বেঁচে থাকার জন্য, ফ্রম হিজ থেকে তার, ফায়ার্স ইন্টেন্ট হিংস্র অভিপ্রায়। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা কি বলছে এখানে, যে সাপের যে হিংস্র গতি ছিল, হিংস্র অভিপ্রায় ছিল, যে ধরতে পারলে সেই ছোটো ছোটো পতঙ্গদের খেয়ে ফেলবে বা মেরে ফেলবে, সেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সেই হিংস্র অভিপ্রায় থেকে, অর্থাৎ ফায়ার্স ইন্টেন্ট কথা অর্থ হচ্ছে হিংস্র অভিপ্রায় থেকে ছোটো ছোটো পতঙ্গগুলি কি পালিয়ে বাঁচতেছিল। উই আমরা, স্কার্সলি খুবই কম, থট ভাবলাম বা চিন্তা করলাম, স্টিল তখনও পর্যন্ত, অ্যাজ উই স্টুড আমরা দাঁড়িয়েছিলাম, আওয়ার আওয়ার আমাদের, আইজ চোখগুলি, ওয়েন যাচ্ছিল, উইথ হিম তার দিকে অর্থাৎ সাপটির দিকে, অ্যাজ যেন, হি ওয়েন সে যেদিকে যাচ্ছিল, অর্থাৎ সাপটি যেদিকে যাচ্ছিল আমাদের চোখের দৃষ্টি সেদিকে যাচ্ছিল। কোল্ড ঠান্ডা, ডার্ক কালো, অ্যান্ড স্প্লেন্ডিড ঝমকালো বা চমৎকার, হি ওয়াজ গান সে চলে গেল, অর্থাৎ আমাদের চোখের দৃষ্টি আড়াল হয়ে গেল, তাকে আমরা দেখতে পাচ্ছি না, সে চলে গেল। কোথায় চলে গেল, ইনটু দ্য গ্রাস ঘাসের মধ্যে, দ্যাট যেখানে, দ্যাট যে, হাইড লুকিয়েছিল, হিজ প্রে তার শিকার, অর্থাৎ যেখানে তার শিকারগুলি লুকিয়েছিল সে সেখানে চলে গেল। উই টুক আমরা নিয়েছিলাম, এ ডিপার একটি গভীরতম, ব্রেথ শ্বাস, অফ ডে দিনের, লুকড দেখলাম, অ্যাট ইজ আদার একে অপরের দিকে, অ্যান্ড ওয়েন অন এবং এগিয়ে এগিয়ে সামনের দিকে চলতে লাগলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা শেষ লাইন থেকে প্রশ্ন হতে পারে, এখানে বলা আছে লুক অ্যাট ইজ আদার, তারা একে অপর দিকে দেখলো, কার দিকে দেখলো, একে অপরের দিকে দেখলো। তাহলে শিক্ষার্থী চলো আমরা এবার কবিতাটি পড়লাম, এবার এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন উত্তরগুলি কী হতে পারে আমরা এখন সেগুলিকে একটু আলোচনা করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা দেখো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি, সেই প্রশ্নগুলো একটু দেখো কি বলা আছে, সেই প্রশ্নগুলো আশা করি দেখলেই তোমরা বুঝতে পারবে এবং এর উত্তরগুলিও তোমরা করতে পারবে খুব সহজেই। দেখো প্রথমে বলা আছে, আমি এমসিকিউ প্রশ্ন 4টা অপশন দিইনি, একটা করে শুধুমাত্র উত্তরটা দিয়ে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। প্রশ্ন আছে, দ্য নেম অফ দ্য পয়েট হান্টিং স্নেক ইজ, উত্তর হচ্ছে জুডিথ রাইট। শিক্ষার্থী বন্ধুরা এই জুডিথ রাইট কথাটি তোমরা মুখস্থ করবে, কেননা তোমাদের প্রশ্নে যে তোমাদের সিন যে তুলে দেওয়া থাকবে সে কবির নাম থাকবে না, এটা 1 নম্বরই প্রশ্ন। এখানে তোমাদের এমসিকিউ আসতে পারে, আবার তোমাদের মুখস্থ অর্থাৎ প্রশ্ন যে লিখতে হবে সেখানে আসতে পারে। তাই তোমরা এই জুডিথ রাইট কথাটিকে তোমরা মুখস্থ করবে, বানানটি মুখস্থ করবে। দ্য নেম অফ দ্য পয়েট হান্টিং স্নেক, অর্থাৎ হান্টিং স্নেক কবিতাটির কবিকে, উত্তর জুডিথ রাইট। পরের প্রশ্ন, ইন দ্য পোয়েম হান্টিং স্নেক দ্য সিজন মেনশন ইজ, এটা প্রথম প্যারাতে আমরা পড়েছিলাম যে হান্টিং স্নেক কবিতাটির মধ্যে কোন ঋতু উল্লেখ করা হয়েছে, ঋতুর, দ্য সিজন মেনশন উল্লেখ করা হয়েছে ঋতুর, কোন ঋতুর, অটাম শরৎকালের। দ্য কালার অফ ইট ওয়াস, দ্য কালার অফ ইট ওয়াস, ইট বলতে সাপটির কথা বলা হয়েছে, সাপটির রং কি ছিল, উত্তর ব্ল্যাক কালো রঙের। দ্য স্নেক লুকড, সাপটি দেখাচ্ছিল, কেমন দেখাচ্ছিল, চমৎকার বা ঝমকালো, জানা হচ্ছে স্প্লেন্ডিড। দ্য সাইজ অফ দ্য স্নেক ওয়াস, সাপটি আকারে কেমন ছিল, লার্জ অনেক বড়। দ্য হেড অফ স্নেক ওয়াস, সাপের মাথাটা কোন দিকে ছিল, তার দেখো কি আছে, নিচের দিকে, ডাউন। দ্য টাং অফ দ্য স্নেক ওয়াস, এই সাপের জিহ্বাটা কেমন ছিল, কি করছিল, ফ্লিকারিং অর্থাৎ লক লক করছিল। দ্য স্নেকস বডি গ্লিসেন লাইক এ ডায়মন্ড, ডায়মন্ড, সাপের যে আঁশগুলি ছিল, খোলসগুলি ছিল, সে আঁশগুলি কেমন দেখাচ্ছিল, চকচক করে, যখন চকচক করছিল কেমন লাগছিল, তো ডায়মন্ডের মতো, হীরের মতো।
দ্য স্নেক ওয়াজ লুকিং ফর ইটস, সাপটিকে দেখে কেমন মনে হচ্ছিল, তার উপায় কেমন ছিল, প্রে, অর্থাৎ তার কী ছিল, তাকে দেখাচ্ছিল প্রে। এবার এই যে 9টি প্রশ্ন আছে, এরকম প্রশ্ন তোমাদের হবে। এই সবগুলো শব্দ তোমরা দেখতে পাবে কবিতায়, যেটুকু তুলে দেওয়া থাকবে লাইন সেখানে তোমরা খুঁজে পাবে। কীরকম প্রশ্ন হতে আমি সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এখানে গেল MCQ প্রশ্ন, এগুলো থাক। এবার আমি চলে আসছি সত্য মিথ্যা। শিক্ষার্থী বন্ধুরা, সত্য মিথ্যা যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা মনে রাখবে, তার সাপোর্টিং স্টেটমেন্টটি দেবে। যে লাইনটি পড়ে, যে লাইনটি দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, সেই লাইনটি পড়বে, পড়ার পর দেখবে তোমার কবিতার কোন লাইনটি দেখে মনে হচ্ছে এটি সত্য, কোন লাইনটি পড়ে মনে হচ্ছে এটি মিথ্যা। এই যে আমরা প্রথমে একটা লাইনটি পড়েছি, দ্য পয়েট অ্যান্ড হার কম্পানিয়ন ওয়ার সিটিং, এখানে বলা আছে কবি এবং তার সহপাঠী ওয়ার সিটিং, বসেছিল। তাহলে দেখো, এই লাইনটি যদি আমরা খোঁজার চেষ্টা করি কবিতার মধ্যে, তা আমরা খুঁজে পাবো না। তার মানে কি, কবি এবং কবির বন্ধু কোথাও বসেনি, তারা দাঁড়িয়েছিল। তাই উত্তরে কী হচ্ছে এফ। এবং তার জন্য কবিতার যে লাইনটি বন্ধুরা আমরা পেয়েছি, সেই লাইনটি আমরা তোমরা পুরোপুরি লিখে দেবে। দেখো এখানে বলা আছে 3 নম্বর লাইন কবিতায়, উই ওয়াকড অ্যান্ড ফোর্স হাফ থ্রো এ পেস, তাহলে আমরা হাঁটছিলাম এবং সে চলার পথ থামিয়ে দিয়েছিলাম। তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্টস। কবি এবং তার সহপাঠী বসেনি, তারা হাঁটতেছিল। তাহলে পরের প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, দ্য টাং অফ স্নেক ওয়াজ ড্যাংলিং, যে সাপের যে জিহ্বা ছিল, সেই জিহ্বাটা কী করেছিল, ড্যাংলিং ছিল? উত্তর হচ্ছে না। কারণ আমাদের যে কবিতা লাইনটি আছে, সেই কবিতা লাইনের মধ্যে আমরা পেয়েছি, দেখো, হেড ডাউন টাং ফ্লিকারিং, অর্থাৎ জিভটি ছিল ফ্লিকার, লক করছিল। তাই এটা উত্তরটা হবে, এখানে আমরা কি লিখেছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা, লিখেছি দেখো আমরা, দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ ড্যাংলিং, এফ লিখেছি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ফ্লিকারিং যে শব্দটা যে লাইনের মধ্যে আছে, দেখো আমরা সেই লাইনটি আমরা লিখেছি, কি আছে, হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য টেল। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এবার তারপরে প্রশ্ন চলে যাও। দেখো কি বলছে, দ্য স্নেক ওয়াজ ভিজিবল, বলছে সাপটি দেখা যাচ্ছিল। কিন্তু আমরা একটা লাইনে পড়েছিলাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পড়েছিলাম কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড ওয়াজ গান, তাকে দেখে মনে হচ্ছিল ঠান্ডা, শীতার্থ, কালো এবং চমৎকার, হি ওয়াজ গান, সে চলে গেছে মানে তাকে আর দেখা যাচ্ছে না। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম এই উত্তরটা কী হবে, দ্য স্নেক ওয়াজ ভিজিবল, সাপটি দেখা যাচ্ছিল না, এখানে বলা হচ্ছে দেখা যাচ্ছিল, উত্তর হচ্ছে এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটি তুলে ধরলাম। কোন লাইনটি, কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান। পরের প্রশ্ন, দ্য পয়েট অ্যান্ড হার কম্পানিয়ন লুক অ্যাট স্নেক, কবি এবং তার বন্ধু একে অপর দিকে তাকিয়েছিল। উত্তরটা কী লিখছে বন্ধু, এফ। কেননা বন্ধুরা, শেষের দিকে দেখো এখানে বলা আছে লুক অ্যাট দ্য আদার অ্যান্ড ওয়েন অন, তারা একে অপর দিকে তাকিয়েছিল এবং তারা চলে গিয়েছিল। আর এখানে প্রশ্নতে বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, দ্য পয়েট অ্যান্ড হার কম্পানি লুক অ্যাট দ্য স্নেক, কবি এবং তার বন্ধু সাপের দিকে তাকিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন আছে, আমাদের প্রশ্নে আছে সাপের দিকে তাকিয়েছিল, আর আমাদের কবিতার শেষ লাইনটির মধ্যে বলা আছে তারা কি করেছিল, লুক অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, তারা কি করেছিল, একে অপর দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলল। তাহলে এটার সাথে প্রশ্নের মিল নেই, তাই এটা আমরা এফ লিখেছি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, দ্য ইনটেন্ট অফ স্নেক ওয়াজ গ্রিডি, সাপের যে অভিপ্রায় ছিল সেটা ছিল লোভী। কিন্তু আমরা এখানে দেখেছিলাম কী আছে, ইনটেন্ট অফ স্নেক ওয়াজ গ্রিডি। আর এখানে কী আছে, আমাদের প্রশ্ন মধ্যে ছিল কি, হিংস্র। দ্য ফ্লেড লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইনটেন্ট। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কবিতার লাইনটার মধ্যে কী দেওয়া আছে, এখানে কবিতার লাইনটার মধ্যে দেখো দেওয়া আছে, এখানে এই যে এখানে দেখো দেওয়া আছে এই যে ফ্লেড লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইনটেন্ট, তারা পালিয়ে বাঁচছিল কি, হিংস্র অভিপ্রায় থেকে। তাহলে আমাদের এখানে প্রশ্নতে আছে গ্রিডি, এখানে আছে ফায়ার্স, তাই আমরা উত্তরে কী লিখেছি, উত্তরটা আমরা এফ লিখেছি এবং এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুলে ধরেছি। তাহলে তোমরা আশা রাখছি তুলে দিতে উত্তর পারবে এবং তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। এবার শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আর কিছু প্রশ্ন হতে পারে, যেমন সেন্টেন্সে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, 1 সেন্টেন্স কিংবা 2 সেন্টেন্স দিতে পারে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, হু রোড দ্য পোয়েম হান্টিং স্নেক,
এই হান্টিং স্নেক কবিতাটির কবিকে? তাহলে বন্ধুরা হু দিয়ে যখন প্রশ্ন হবে, উত্তরটা যেটা হবে সেটা লিখে বাকি প্রশ্ন লিখে দেবে, তাহলে পুরো বাক্যে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা জানি কবিকে জুডিথ রাইট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে বলেছি জুডিথ রাইট কথাটি তোমরা মুখস্থ করবে বানানগুলি, তাহলে তোমরা এখানে নাম্বারটা পেয়ে যাবে। এইটা আসার খুব চান্স রয়েছে। তাহলে জুডিথ রাইট লিখে দেখো শিক্ষার্থী বন্ধুরা, হু বাদে প্রশ্নের বাকি যা আছে সমস্ত কিছু লিখে দিয়েছি। পরে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েম। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা হচ্ছে এই কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা সাজিয়ে নিচ্ছি। সাবজেক্টকে দ্য সিজন, দেখো লিখছি দ্য সিজন, মেনশন ইন দ্য পোয়েম কি আছে ভার্ব ওয়াজ লিখলাম। তো প্রশ্নটা পুরো লিখলাম, দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েম, সে ওয়াজ দিলাম। এবার এই কবিতায় কোন কথা উল্লেখ করা আছে? অটাম। তাই দেখো অটাম শব্দটা যুক্ত করলাম, আর প্রশ্ন থেকে বাকি সমস্ত শব্দগুলো তুলে নিয়ে আমি পুরো বাক্য লিখলাম। এখানে কিন্তু কবিতার লাইনটা যদি তোমরা সরাসরি তুলে দাও, তাহলে অনেক ক্ষেত্রে অনেক স্যারেরা ফুল মার্কস দেবে না। তাই এখানে যে আমি যেরকমভাবে লিখেছি তোমাদের ঠিক সেরকমভাবে সাজিয়ে লিখতে হবে। কীভাবে সাজিয়ে লিখবে দেখো, আমরা সাবজেক্টটা প্রথমে নিয়েছি। এখানে দেখো প্রশ্নে যা আছে তাই লিখেছি, ওয়াজের পর যা আছে সম্পূর্ণ লিখেছি, তারপরে ওয়াজটা বসিয়েছি, তারপরে কবিতা থেকে যে উত্তর সেই শব্দটা উত্তর হবে সেই শব্দটা নিয়েছি অটামস। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার পরে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য স্নেক। ঠিক একইভাবে শিক্ষার্থী দেখো সাপের রং কী ছিল, এখানে কি লিখেছি? দ্য কালার অফ দ্য স্নেক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্য কালার অফ দ্য স্নেক, তারপর শেষে কী লিখেছি? ওয়াজ। কেমন রং ছিল সাপটির? ব্ল্যাক। দেখো আমরা কি ব্ল্যাক লিখেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শুধু লাইনটা তুলে দিলেই উত্তরটা ভালো হয় না, তোমরা প্রশ্ন থেকে উত্তরগুলি লেখার চেষ্টা করবে। যেরকম প্রশ্ন সেরকম প্রশ্নের মধ্যে যে ওয়ার্ড থাকবে সে উত্তর দিয়ে লিখবে। দেখবে এটাও খুব সহজ, শুধু একটু বোঝার চেষ্টা করবে, আশা করি সবাই লিখতে পারবে। তাহলে দেখো এখানে কি লিখেছি? এই যে বি ভার্বের পর যা আছে সম্পূর্ণ যুক্ত করেছি, দেখো তোমরা ভালো করে, দ্য কালার অফ দ্য স্নেক। এবার বি ভার্বটা আমরা কী করেছি? এই বাক্যটা লেখার পর লিখলাম ওয়াজ, তারপরে উত্তর কী হচ্ছে? কেমন রঙের সাপ ছিল? কালো রঙের, তাই লিখলাম ব্ল্যাক। পরে প্রশ্ন, হাউ ওয়াজ দ্য স্কাই। ঠিক আকাশটি কেমন ছিল? আমরা দ্বিতীয় লাইনে করেছিলাম আকাশটি শান্ত ছিল, তাই দেখো কী লিখেছি? ওয়াজের পর যা আছে তাই, দ্য স্কাই, তারপরে লিখেছি ওয়াজ, কেমন ছিল? জেন্টল, শান্ত। পরের প্রশ্নটা বন্ধুরা, হাউ ডিড দ্য স্নেক পাস। সাপটি কেমনভাবে গেল? আমরা বলছিলাম সাপটি কিলবিল করতে, লিং বাই। তাহলে দেখো আমরা কী লিখেছি? দ্য স্নেক পাস্ট। এটা যেহেতু ডিড আছে, বিভার্ব নেই, তাই আমরা এই ডিডটার জন্য এখানে পাস্ট লিখেছি। দেখো এখানে ডিড, এখানে যদি বিভার্ব থাকতো আমরা শেষে বিভার্ব লিখতাম, এবার ডিড আমরা লিখতে পারি না, তার জন্য ডিডটার জন্য আমরা ভার্বটাকে পাস্ট টেন্স করলাম, তাই লিখলাম দ্য স্নেক পাস্ট রিলিং বাই। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এবার দেখো পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ইনটেন্ট অফ দ্য স্নেক। এবার যে সাপটি ছিল, সাপের সেই অভিপ্রায়টা, সাপের অভিপ্রায় কী ছিল? তার অভিপ্রায় কী ছিল? উত্তর দ্য ইনটেন্ট। দেখো প্রশ্ন থেকে আমরা লিখেছি দ্য ইনটেন্ট অফ দ্য স্নেক, দ্য ইনটেন্ট অফ দ্য স্নেক কেমন ছিল? এখানে বি ভার্ব আছে, তাই বি ভার্ব লিখেছি। কি কেমন ছিল? উত্তরটা ফায়ার্স, লিখলাম ফায়ার্স। যেমন এখানে দেখো, এখানে ওয়াজ আছে, প্রশ্নে ওয়াজ আছে, শেষে ওয়াজ লিখে আমরা উত্তর লিখেছি। এখানে ডিড নেই, যে ডিড আছে, যখন ডিড থাকবে তোমরা সেখানে সেই বাক্যটির মধ্যে প্রশ্নের মধ্যে যে শব্দটি ভার্ব থাকবে তার ভি স্কোয়ার বসিয়ে উত্তরটা শেষে লিখে দেবে, তাহলে দেখবে উত্তর হয়ে যাবে। তাহলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ, আশা তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর এই কবিতা থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর লিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি তোমাদের কাছে কবিতাটি ভালো লেগে থাকে এবং তোমরা মনে করতে তোমাদের মনে হয় যে তোমাদের কবিতাটি যে আমি আলোকপাত করলাম তোমাদের ভালো লেগেছে, তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, তোমাদের একটু সহযোগিতা করবে, তাহলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের সকল যে বন্ধুবান্ধবী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে, এবং যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, যাতে আমি আগামী দিনে আরও পরবর্তীকালে কবিতাগুলি গ্রামার পাঠ নিয়ে তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমি আলোচনায় আসার জন্য উৎসাহী হই। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটিকে আবার বলছি শেয়ার করে দেবে এবং তোমরা একটা লাইক করে দেবে। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেবে। ধন্যবাদ।